হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। আজ আমরা এনটিপিসি এবং গ্রুপ ডি এর জেনারেল নলেজ মক টেস্ট সিরিজের 20 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, যেখানে আমরা বেসিক্যালি এনটিপিসি এক্সামের 40 নাম্বারের জেনারেল নলেজটাকে ফোকাস করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলোই কিন্তু আমরা এখানে আলোচনা করছি, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব 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 ইম্পর্ট্যান্ট। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের আমাদের প্রথম কোশ্চেন যেটি হলো, সেটি আছে, নিম্নলিখিত কোন ধরনের কয়লায় সর্বাধিক কার্বন উপাদান রয়েছে? অর্থাৎ কোন ধরনের কয়লাতে কার্বনের পরিমাণটা সর্বাধিক। তো এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই 3 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যে কিন্তু তোমরা অ্যান্সারটা কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো। তো এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট কয়লাতে কিন্তু কার্বনের পরিমাণ সর্বোচ্চ। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা যদি একটু দেখে নিই, কয়লাকে মূলত 4টি ভাগে ভাগ করা যায়: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট, কার্বনের পরিমাণের উপর নির্ভর করে। তাদের মধ্যে অ্যান্থ্রাসাইট যেটা, তাতে কার্বনের পরিমাণ 86 to 92% অর্থাৎ সর্বাধিক, বিটুমিনাসে 76 to 86%, লিগনাইটে 65 to 70% এবং পিটে হচ্ছে সবথেকে কম অর্থাৎ লেস দেন 60%, 60%-এর নিচে। পরবর্তী কোশ্চেন, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার, মহাপদ্মনন্দ, ধনানন্দ নাকি অজাতশত্রু? তো এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, নন্দবংশের প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন মহাপদ্মনন্দ। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। মহাপদ্মনন্দ ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা। এখন নন্দবংশের তাহলে শেষ রাজা কে ছিলেন? নন্দবংশের শেষ রাজা ছিলেন রাজা ধনানন্দ, ছিলেন নন্দবংশের শেষ সম্রাট। এবং তাদের যে টাইম টেবিলটা ছিল, সেই টাইম পিরিয়ডটা ছিল অ্যাপ্রক্সিমেট 345 থেকে 322 খ্রিস্টপূর্বাব্দ অবধি। এবং নন্দবংশের যে শেষ রাজা ধনানন্দ, তাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার যে মন্ত্রী চাণক্য, এরা দুজনে মিলেই কিন্তু আমাদের যে মৌর্য সাম্রাজ্যটার প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন কে? তো এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ বালগঙ্গাধর তিলক বা অক্ষয় কুমার দত্ত বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু হিন্দু মেলার সাথে সম্পর্কযুক্ত ছিলেন না। তাহলে এটা তিনি তৈরি করেছিলেন নবগোপাল মিত্র। এবং এটা তিনি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন? এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং 1876 খ্রিস্টাব্দে আর একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল, সেটার নাম ছিল ভারত সভা। ঠিক আছে, ভারত সভা। এবং এই ভারত সভার প্রতিষ্ঠা কে করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভার প্রতিষ্ঠা করেছিলেন 1876 খ্রিস্টাব্দে এবং হিন্দু মেলার প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র। পরবর্তী কোশ্চেন, আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? রঞ্জিত সিং, লর্ড কার্জন, লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড ডালহৌসি? তো আধুনিক পাঞ্জাবের জনক নামে যিনি পরিচিত, তিনি হলেন লর্ড ডালহৌসি। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লর্ড ডালহৌসি কিন্তু আধুনিক পাঞ্জাবের জনক বলা হয়। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে পাঞ্জাব ছিল লাস্ট ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের শেষ স্বাধীন স্টেট বা রাষ্ট্র ছিল কিন্তু আমাদের পাঞ্জাব। এবং সেই পাঞ্জাবটাকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছিল 1849 খ্রিস্টাব্দে। 1849-এ কিন্তু পাঞ্জাবটা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল এবং সেটাকে করেছিলেন লর্ড ডালহৌসি। ঠিক আছে, লর্ড ডালহৌসির সময়কালটি ছিল অ্যাপ্রক্সিমেট 1848 থেকে 1856 খ্রিস্টাব্দ অবধি। পরবর্তী কোশ্চেন, ভারতীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? অর্থাৎ ইন্ডিয়ান বা সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত আমাদের উড়িষ্যার কটকে অবস্থিত। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের যে ধান গবেষণা কেন্দ্রটি, সেটা কিন্তু উড়িষ্যার কটকে অবস্থিত। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি দ্য ফ্লোটিং সিটি নামে পরিচিত? দ্য ফ্লোটিং সিটি, আমস্টারডাম, রোম, ভ্যানিস নাকি লন্ডন? তাহলে নিম্নলিখিত এই 4টি শহরের মধ্যে ফ্লোটিং সিটি নামে পরিচিত হচ্ছে ভ্যানিস। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ভেনিস কোথায় অবস্থিত? ভেনিস হচ্ছে আমাদের ইটালিতে অবস্থিত। ইটালিতে অবস্থিত ভেনিস, এবং এটাই দ্য ফ্লোটিং সিটি নামে পরিচিত। এছাড়াও দ্য ফ্লোটিং সিটি ছাড়াও এই ভ্যানিসকে আমরা দ্য সিটি অফ লেকস, দ্য সিটি অফ আরও অনেক কিছু বলা যায়, যেমন দ্য সিটি অফ ক্যানেলস, দ্য ফ্লোটিং সিটি, দ্য সিটি অফ ওয়াটার, দ্য সিটি অফ লেক, এই সমস্ত নামেও কিন্তু ভেনিস সিটিটা পরিচিত। এটা ইতালিতে অবস্থিত। এবং ইতালির যে রাজধানী ক্যাপিটাল রোম, সেখানে কিন্তু ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, যেটা এফএওর হেডকোয়ার্টার্স অবস্থিত ইটালির রোমে।
পরবর্তী কোশ্চেন, ভারতের নিম্নতম উপকূলীয় অঞ্চলগুলির মধ্যে কোনটি হুদহুদ সাইক্লোন দ্বারা প্রভাবিত হয়েছিল? অর্থাৎ আমাদের যে একটা কিছুদিন আগে হুদহুদ সাইক্লোন হয়েছিল, সেই হুদহুদ সাইক্লোনে কোন অঞ্চলটা প্রভাবিত হয়েছিল? তো এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান 1 ইজ দ্য কারেক্ট আনসার, অন্ধ্রপ্রদেশ উপকূল। হুদহুদ সাইক্লোনে মোস্ট এফেক্ট হয়েছিল কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল। ঠিক আছে, এবং রিসেন্ট যেটা আমাদের আমফান সাইক্লোন হলো, সেটাতে কিন্তু কোন উপকূলটা সব থেকে বেশি প্রভাবিত হয়েছিল? সেটা তোমরা প্রত্যেকেই কিন্তু যারা ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করে লেখো যে সাইক্লোন যে আমাদের আমফান, সেটাতে মোস্ট এফেক্টেড স্টেট কোনটা বা এরিয়া কোনটা ছিল। নেক্সট কোশ্চেন, ভারতের নিম্নলিখিত কোন হ্রদ জম্মু ও কাশ্মীরে অবস্থিত? ফুলজার, কোল্লেরু, আনচার নাকি হামিসরস? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, যে হ্রদটি আমাদের জম্মু এবং কাশ্মীরে অবস্থিত সেটি হচ্ছে আনচার হ্রদ। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আনচার হ্রদ কিন্তু আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, এটা শ্রীনগরের কাছে অবস্থিত, শ্রীনগর নিয়ার দ্য সিটি অফ শ্রীনগরের কাছে অবস্থিত। এবং কোল্লেরু লেক যেটা আছে এটা আমাদের কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত কোল্লেরু লেক। তামিলনাড়ুতে অবস্থিত একটি লেকের নাম, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের সংযোগস্থলে অবস্থিত লেকটি হলো পুলিকট লেক। পরবর্তী কোশ্চেন, পোলিও টিকা কে আবিষ্কার করেছেন? পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেছেন? তোমরা প্রত্যেকেই কিন্তু যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো আগামী দিনের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, পোলিও রোগের টিকা আবিষ্কার করেছিলেন কিন্তু জোনাস সাল্ক। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পোলিও রোগের টিকা, পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন জোনাস সাল্ক। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন, নিচের রাশিগুলির মধ্যে কোনটি মাত্রাহীন রাশি? আপেক্ষিক তাপ, আপেক্ষিক গুরুত্ব, লিন তাপ নাকি সময়? তাহলে নিচের যে 4টি রাশি আছে তাদের মধ্যে আপেক্ষিক তাপেরও একক মাত্রা আছে এবং একক আছে, লিন তাপেরও একক আছে, মাত্রা আছে, সময়েরও একক আছে এবং মাত্রা আছে, কিন্তু আপেক্ষিক গুরুত্বটা সেটা এককবিহীন ও মাত্রাবিহীন রাশি। ঠিক আছে, তোমরা সবসময় মনে রাখবে যে সমস্ত রাশিগুলির কোনো একক নেই সেই সমস্ত রাশিগুলির কোনো মাত্রাও নেই। তাহলে এখানে আপেক্ষিক গুরুত্ব এমন একটি রাশি যার কোনো এককও নেই, কোনো মাত্রাও নেই। পরবর্তী কোশ্চেন, কৌণিক ত্বরণ কোন ইউনিটে প্রকাশ করা হয়? কৌণিক ত্বরণ কোন ইউনিটে প্রকাশ করা হয়? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তোমরা প্রত্যেকে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, তোমরা পজ করে কোশ্চেনটা ফার্স্ট অ্যাটেন্ড করার চেষ্টা করো এবং তারপর সেগুলো লেখার চেষ্টা করো কোনটা কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কৌণিক ত্বরণ প্রকাশ করা হয় রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। কৌণিক ত্বরণের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা যদি আমাদের রৈখিক ত্বরণ থাকতো তাহলে হতে পারতো মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু যেহেতু এটা কৌণিক ত্বরণ তাহলে কৌণিকের ক্ষেত্রে আমাদের রেডিয়ান ইউনিটটা আমরা ব্যবহার করি, তার জন্য এখানে হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আলোর তীব্রতার এসআই ইউনিট কি? আলোর যে তীব্রতা তার এসআই ইউনিট কি? ক্যান্ডেলা, ফ্যাথম, ড্রাম নাকি ক্যালভিন? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, আলোর তীব্রতার এসআই ইউনিট হলো ক্যান্ডেলা। ক্যান্ডেলা হচ্ছে আলোর তীব্রতার এসআই একক। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্যান্ডেলা। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যায়? অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি সেটা কত নম্বর ধারা বা কত নম্বর আর্টিকেল অনুযায়ী ঘোষণা করা যায়? তো এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হবে 307 নম্বর আর 360, অর্থাৎ 360 360 নম্বর আর্টিকেল দ্বারা কিন্তু আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যায়। ঠিক আছে, আমাদের কনস্টিটিউশনে 3 ধরনের এমার্জেন্সি প্রভিশনের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি যেটা 352 নম্বর আর্টিকেল দ্বারা জারি হয়, একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি বা যেটাকে বলা হচ্ছে প্রেসিডেন্ট রুল যেটা হচ্ছে 356 নম্বর আর্টিকেল, এবং একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি অর্থাৎ অর্থনৈতিক জরুরি অবস্থা যেটা হচ্ছে 360। ঠিক আছে, এই 3টে জরুরি অবস্থায় কিন্তু প্রেসিডেন্ট জারি করে, অর্থাৎ আমাদের যে রাষ্ট্রপতি, এই 3টে জরুরি অবস্থা কিন্তু রাষ্ট্রপতিই জারি করে। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে সার হিসেবে ব্যবহৃত হয় কোনটি? কপার সালফেট, অ্যামোনিয়াম সালফেট, সোডিয়াম সালফেট নাকি অ্যালুমিনিয়াম সালফেট? তো এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কপার সালফেট বা সোডিয়াম সালফেট বা অ্যালুমিনিয়াম সালফেট কিন্তু সার হিসেবে ব্যবহৃত হয় না। তাহলে সার হিসেবে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেটই কিন্তু সার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যামোনিয়াম সালফেট। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত ব্যাটারিগুলির জন্য নিচের কোনটি প্রয়োজনীয় উপাদান?
ম্যাগনেসিয়াম, লিথিয়াম, সোডিয়াম নাকি ব্রোমিন? অর্থাৎ আমাদের যে সমস্ত বৈদ্যুতিক গাড়ির যে ব্যাটারি, সেটা কোন জিনিসটা দ্বারা, কোন উপাদানটা দ্বারা তৈরি হয়? তাহলে এক্ষেত্রে তোমরা অনেকে হয়তো এই অ্যান্সারটা পারবে। তো এক্ষেত্রে কিন্তু ম্যাগনেসিয়াম হবে না, বা সোডিয়ামও হবে না, বা ব্রোমিনও হবে না। তাহলে যে সমস্ত ব্যাটারিগুলো আমরা ইউজ করি ইলেকট্রিক কারে, সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। ঠিক আছে, এমনিতেও তোমরা জানবে যে সমস্ত আমরা মোবাইলের ব্যাটারিগুলো আছে বর্তমানে, সেগুলো কিন্তু এখন লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়। তাহলে লিথিয়ামটা হচ্ছে এমন একটা উপাদান যেটা কিন্তু ব্যাটারি তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে লিথিয়ামে হয়ে যাবে ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্যান্টোথেনিক অ্যাসিড কোন ভিটামিনের সাথে সম্পর্কযুক্ত? প্যান্টোথেনিক অ্যাসিড কোন ভিটামিনের সাথে সম্পর্কযুক্ত? এখানে প্যান্টোথেনিক অ্যাসিড হচ্ছে একটা ভিটামিন রাসায়নিক নাম, কেমিক্যাল নেম প্যান্টোথেনিক অ্যাসিড। তাহলে কোন ভিটামিনের কেমিক্যাল নেম প্যান্টোথেনিক অ্যাসিড? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন বি5। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিটামিন বি5 এর কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম হলো প্যান্টোথেনিক অ্যাসিড। ক্লিয়ার? ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। এবং ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এই সমস্ত কেমিক্যাল নেমগুলো তোমরা কিন্তু ভিটামিনের অবশ্যই মনে রাখবে, এখান থেকে কোশ্চেন কিন্তু প্রায়ই আসে। নেক্সট কোশ্চেন, সবুজ ও হলুদ সবজিতে কোন ধরনের ভিটামিন উপস্থিত থাকে? এ, বি, কে নাকি ডি? তাহলে ম্যাক্সিমাম আমরা যে সমস্ত গ্রিন ভেজিটেবলস গুলো ইউজ করি, সেগুলোতে কিন্তু আমাদের মেনলি থাকে ভিটামিন এ। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিটামিন এ থাকে কিন্তু সবুজ এবং হলুদ সবজিতে। তাহলে ভিটামিন বি এর সোর্সগুলো কি কি? ভিটামিন বি পাওয়া যায় কিন্তু মেনলি মিল্ক, চিজ এবং এগ থেকে। ভিটামিন কে পাওয়া যায় আমরা যে সমস্ত গ্রিনি লিফি ভেজিটেবলসগুলো যেগুলো সব আছে, সেই গ্রিন লিফি ভেজিটেবলস থেকে আমরা ভিটামিন কে পাই। এবং ভিটামিন ডি এর মেন সোর্স হচ্ছে সূর্যালোক থেকে আমরা ভিটামিন ডি পাই। এছাড়াও ফ্লেশ অফ ফ্যাটি ফিশ, বিভিন্ন ফ্যাটি ফিশের যে ফ্লেশ, সেখান থেকে আমরা ভিটামিন ডি পাই। যেমন ফ্যাটি ফিশ বলতে ট্রাউট, স্যামন এবং টুমা, এই সমস্ত ফিশে কিন্তু আমরা ভিটামিন ডিটা প্রচুর পরিমাণে পাই। পরবর্তী কোশ্চেন, তোমরা অবশ্যই এই ইনফরমেশনগুলো মনে রাখবে, এবং এই ভিডিওটার পিডিএফ পেতে গেলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। এসবিআই ব্যাংকের সিএফও পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন? অর্থাৎ এসবিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে কে নিযুক্ত হলেন? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু শুভারাও পাই হবে না, লিঙ্গম ভেঙ্কট প্রভাকরও হবে না, বা ভেঙ্কটেশ প্রসাদও হবে না। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে চিরঞ্জিত সুরিন্দম সিং আত্রা। চিরঞ্জিত সুরিন্দম সিং আত্রা সম্প্রতি এসবিআই ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে নিযুক্ত হলেন। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ফুড ডে 2020 কবে পালিত করা হয়? ওয়ার্ল্ড ফুড ডে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি বিভিন্ন ধরনের ডে সম্পর্কে। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হবে, ওয়ার্ল্ড ফুড ডে আমরা প্রত্যেক বছর সেলিব্রেট করি 16ই অক্টোবর। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16ই অক্টোবর কিন্তু প্রত্যেক বছর আমরা বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালন করি। এবং 2nd অক্টোবর আমরা কি দিন হিসেবে পালন করি? 2nd অক্টোবর হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স, অথবা এটাকে গান্ধী জয়ন্তী দিবস হিসেবেও আমরা কিন্তু পালন করি। 8ই অক্টোবর কি দিন হিসেবে পালন করি? যেটা আগামীকাল ছিল 8ই অক্টোবর, সেই দিনটা আমরা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে হিসেবে পালন করি, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। এবং 9 অক্টোবর অর্থাৎ আজকের দিনটা, আজকে 9 তারিখ, 9 অক্টোবর, আজকের দিনটা আমরা কিন্তু ওয়ার্ল্ড পোস্ট অফিস ডে হিসেবে সেলিব্রেট করি, ওয়ার্ল্ড পোস্ট অফিস ডে। এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চেন, 2020 সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল প্রাইজ কে কে পেলেন? 2020 সালের যে আমাদের চিকিৎসা ক্ষেত্রে নোবেল প্রাইজ কে কে পেলেন? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে উপরের সমস্ত ব্যক্তি, 3 জনেই কিন্তু 2020 সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পেলেন। তারা কে কে? হার্ব জে আল্টার, চার্লস এম রাইস এবং মাইকেল হাউগটান। ঠিক আছে, এই 3 জনেই কিন্তু চিকিৎসা ক্ষেত্রে 2020-তে নোবেল প্রাইজ পেলেন। এখন আমরা যদি দেখি এরা কোন কান্ট্রি থেকে বিলং করছেন, তাহলে হার্ব জে আল্টার হলেন একজন আমেরিকার মেডিকেল রিসার্চার, চার্লস এম রাইস হলেন একজন আমেরিকান প্রফেসর, এবং মাইকেল হাউগটান হলেন ব্রিটিশ সায়েন্টিস্ট। এবং এরা 3 জনেই 2020-তে মেডিকেলে অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল প্রাইজ পেলেন। কিসের জন্য? ফর দ্য ডিসকভারি অফ হেপাটাইটিস সি ভ্যাকসিন। হেপাটাইটিস সি ভ্যাকসিন আবিষ্কার করার জন্য তারা নোবেল সম্মানে কিন্তু ভূষিত হলেন। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার কৃতজ্ঞতা নামে অনলাইন পেনশন জমা ও ট্র্যাকিং সিস্টেম চালু করলো? কোন রাজ্য সরকার কৃতজ্ঞতা নামে অনলাইন পেনশন জমা ও ট্র্যাকিং সিস্টেম চালু করলো? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কৃতজ্ঞতা নামে অনলাইন পেনশন জমা ও ট্র্যাকিং সিস্টেম সম্প্রতি চালু করলো আসাম রাজ্য সরকার। অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আসাম রাজ্য সরকার সম্প্রতি কৃতজ্ঞতা নামক একটি অ্যাপ চালু করলো। আসামের ক্যাপিটাল হচ্ছে গুয়াহাটি, হবে না, আসামের ক্যাপিটাল গুয়াহাটি নয়, এটা রং লেখা আছে। আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর।
ঠিক আছে। সিএম চিফ মিনিস্টার হলেন সর্বানন্দ সোনোয়াল এবং গভর্নর হলেন শ্রী বানওয়ারিলাল পুরোহিত। এই ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। আমাদের পরবর্তী কোশ্চেন, জাতীয় উন্নয়ন কমিশনের কাজ কি? অর্থাৎ জাতীয় উন্নয়ন কমিশন বলতে বোঝা হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এনডিসি। এনডিসি এর প্রধান কাজটি কি? তাহলে এক্ষেত্রে চারটি অপশান যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে দারিদ্র্য দূরীকরণ করা বা গ্রামীণ উন্নয়ন রূপায়ণ করা বা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা কিন্তু জাতীয় উন্নয়ন কমিশনের কাজ নয়। জাতীয় উন্নয়নের কমিশনের প্রধান কাজ হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলিকে অনুমোদন করা। অর্থাৎ যে আমাদের 5 ইয়ার প্ল্যানগুলো হয় সেই 5 ইয়ার প্ল্যানগুলোর ফাইনাল অ্যাপ্রুভিং অথরিটি হলো আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এবং এই যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল 6 আগস্ট 1952 1952 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রপুঞ্জ কত সালে মানব উন্নয়ন সূচকের ধারণা প্রবর্তন করে? মানব উন্নয়ন সূচকের ধারণা প্রবর্তন করে রাষ্ট্রপুঞ্জ কত সালে? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান 2, 1990 খ্রিস্টাব্দে রাষ্ট্রপুঞ্জ প্রথম কিন্তু মানব উন্নয়ন সূচক অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা কিন্তু ফার্স্ট পাবলিশ করেছিল। ঠিক আছে। এখন বর্তমানে যেটা আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সেখানে সেক্ষেত্রে ভারতের র্যাঙ্ক কত? সেক্ষেত্রে প্রেজেন্ট ভারতের র্যাঙ্ক হচ্ছে 139। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 2020-তে ভারতের স্থান 139, 139। এবং এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে রূপকার কে ছিলেন অর্থাৎ যে মেন আর্কিটেক্ট ছিলেন পাকিস্তানের মেহবুবুল হক এবং ভারতবর্ষের অমর্ত্য সেন। এই দুটো তোমরা অবশ্যই মনে রাখবে, দুটো নাম, পাকিস্তানের মেহবুবুল হক এবং ভারতবর্ষের অমর্ত্য সেন। পরবর্তী কোশ্চেন, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কিভাবে নিযুক্ত হন? পদাধিকার বলে, রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী, সংসদের অনুমতিতে, নাকি কোনোটিই নয়? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যে পরিকল্পনা কমিশন অর্থাৎ আমাদের যে প্ল্যানিং কমিশন তার চেয়ারম্যান নিযুক্ত হন কিন্তু পদাধিকার বলে। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন। এবং সম্প্রতি এই পদাধিকার বলটা কার আছে? আমাদের যে প্রাইম মিনিস্টার, ঠিক আছে, আমাদের যে প্রধানমন্ত্রী তিনিই কিন্তু পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান। তাহলে পরিকল্পনা কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? নরেন্দ্র মোদী। পরবর্তী কোশ্চেন, প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতি বলা হয় কোন সময়কালটাকে? অর্থাৎ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে প্ল্যান হলিডে নেওয়া হয়েছিল? তো এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট আনসার হবে 1966 থেকে 1969 পর্যন্ত এই যে 3 বছর এই সময়কালটাকে প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতি বলা হয়। কারণ থার্ড 5 ইয়ার প্ল্যান শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের যে 4th 5 ইয়ার প্ল্যান সেটা কিন্তু শুরু হতে পারেনি। তার মেন কারণ কি ছিল? তার মেন কারণ ছিল 1962 খ্রিস্টাব্দের ইন্দো চায়না ওয়ার, 1965 খ্রিস্টাব্দের ইন্দো পাক ওয়ার, এছাড়াও 1966 খ্রিস্টাব্দে বিভিন্ন অনেকগুলো আমাদের যে দুর্ভিক্ষ দেখা গিয়েছিল ভারতবর্ষে। তো সেই সমস্ত কারণে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয়ে যাওয়ার ইমিডিয়েট পরবর্তীকালেই কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করা যায়নি। সেই সময় একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে বলা হয় প্ল্যান হলিডে, যেটা সময়কাল ছিল 1966 থেকে 1969 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরবর্তী কোশ্চেন, কত খ্রিস্টাব্দে দিল্লিতে ফেডারেল কোড গঠিত হয়েছিল? 1936, 1940, 1937, 1939। তাহলে দিল্লিতে যে ফেডারেল কোড অফ ইন্ডিয়া সেটা গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1937, 1937 খ্রিস্টাব্দে কিন্তু দিল্লিতে ফেডারেল কোডটা গঠিত হয়েছিল। কিন্তু এখানে যদি কোশ্চেন আছে কত সালের ভারত শাসন আইন দ্বারা দিল্লিতে ফেডারেল কোডটা গঠিত হয়েছিল, তো তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1935 সালের ভারত শাসন আইন দ্বারা দিল্লিতে ফেডারেল কোডটি গঠিত হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, হাউস অফ পিপল কোন কক্ষকে বলা হয়? লোকসভা, রাজ্যসভা, বিধান পরিষদ, নাকি লোকসভা রাজ্যসভা উভয় কক্ষকে? তাহলে এখানে যে হাউস অফ পিপল সেটা কিন্তু বলা হয় আমাদের মেনলি লোকসভাকে হাউস অফ পিপল বলা হয়। ঠিক আছে। এখন আমাদের যে পার্লামেন্টের হাউস সেটা দুটি ভাবে বিভক্ত, একটা হচ্ছে উচ্চকক্ষ, একটা হচ্ছে নিম্নকক্ষ। তাদের মধ্যে যে উচ্চকক্ষ সেটাকে বলা হচ্ছে আমাদের কাউন্সিল অফ স্টেট অর্থাৎ রাজ্যসভা। উচ্চকক্ষকে বলা হচ্ছে কাউন্সিল অফ স্টেট, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে রাজ্যসভা। এবং যে নিম্নকক্ষ সেটাকে বলা হচ্ছে লোকসভা অর্থাৎ হাউস অফ দ্য পিপল। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রীর নিয়োগ সম্পর্কে বলা আছে? অর্থাৎ আমাদের যে চিফ মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট সেটা কত নম্বর ধারাতে বলা আছে আমাদের ভারতীয় সংবিধানের? তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি যে ভারতীয় সংবিধানের কিন্তু 164 ধারার আর্টিকেল 164 ক্লজ 1-এ কিন্তু মুখ্যমন্ত্রী নিয়োগের কথা বলা হয়েছে। এবং সেই মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? মুখ্যমন্ত্রী কিন্তু নিয়োগ
করেন আমাদের যে গভর্নর, রাজ্যের গভর্নর অর্থাৎ রাজ্যের যে রাজ্যপাল তিনি কিন্তু মুখ্যমন্ত্রী নিয়োগ করেন। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 364 এক ক্লজে। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, অর্থাৎ আজকের আমাদের মক টেস্টের শেষ কোশ্চেন, শের ই বাংলা নামে কে পরিচিত ছিলেন? শের শাহ, মোহাম্মদ বিন তুগলক, দ্বিতীয় বাহাদুর শাহ নাকি ফজলুল হক? তোমরা প্রত্যেকেই কিন্তু এই কোশ্চেনটার উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং এর যে কারেক্ট অ্যান্সার কী হবে সেটা তোমরা অবশ্যই লিখবে যে শের ই বাংলা নামে কিন্তু কে পরিচিত। তোমরা কিন্তু এটা ফুল সেন্টেন্সে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? অপশন দিয়ে না লিখে ফুল সেন্টেন্সে এটা লেখার চেষ্টা করবে যে শের ই বাংলা নামে কে পরিচিত ছিলেন। তো আজকে আমরা যে মক টেস্ট ছিল তার ইম্পর্ট্যান্ট 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আশা করি এই কোশ্চেনগুলো নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো, এবং পরবর্তী ক্ষেত্রে আরও যদি ভিডিও তোমরা পেতে চাও তাহলে আমাদের ফিডব্যাক দিয়ে জানাও। তোমাদের ফিডব্যাক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা হবে আবার পরের ক্লাসে। স্টিল দেন স্টে টিউনড। থ্যাংক ইউ।